সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমি আশা করি আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে এবং স্পষ্ট দেখা যাচ্ছে। আমাকে এটা একটু জানাও তোমরা মেসেজে রিপ্লাই দিয়ে যে আমাকে কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। হুম, আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। স্পষ্ট শোনা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। ওকে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আমাকে সবাই সালাম দিচ্ছে একসাথে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের ক্লাসটা হিরণময় বাউলিয়া ভাইয়ের নামাজের ব্রেক দেন। নামাজের ব্রেক দিব? আগে তো আমাকে বলো তো, সবাই নামাজের ব্রেক দিব? ক্লাস তো মাত্র শুরু করলাম। মেহেদি আজকে শুরুতেই মেহেদি, আহ কি বলে, দিবা? মেহেদি কোথায়? মেহেদি, আমাদের মেহেদি নেই। রবিন, নামাজের ব্রেক চাচ্ছে ওরা, দিব? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি নামাজের ব্রেক দিচ্ছি তোমাদেরকে। যেহেতু অনেকেই চাচ্ছে, অনেকেই না বলতেছে, আমরা 10টা মিনিট ব্রেক দিচ্ছি, সমস্যা নেই। 5:15 ইনশাল্লাহ ক্লাসটা স্টার্ট করবো, সময় আছে, চিন্তা নেই, আজকে ক্লাসটা অনেক বড়।
ঠিক আছে। নামাজের বিরতির পরে আবারও ফিরে এলাম। আসলে যেহেতু সবাই চাচ্ছিল নামাজের বিরতি, তাই এখানে তো নামাজের বিরতি দিতেই হবে, এটা নিয়ে কোনো কথা নাই। সো আমি তোমাদের কাছে একটু জানি এখন, তোমরা আমাকে একটু বলো যে সবকিছু কি ঠিকঠাক আছে কিনা। যদি শুনতে পাচ্ছ আমাকে তাহলে একটু জানাও। যদি শুনতে পেয়ে থাকো আমাকে একটু জানাও ঠিকঠাক আছে সব সাউন্ড টাউন্ড, আমি তাহলে ক্লাসটা স্টার্ট করি। হ্যাঁ, আমি তোমাদের অনেকে অনেক প্রশ্ন করছে, সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। হুম, অল ক্লিয়ার। ওকে, আমি চ্যাটটা পোস্ট করে দিচ্ছি। একজন অ্যান্সার করেছে তাশফিকাল সামি ভাই কি চলে গেছে শিখো থেকে। হ্যাঁ, সামি চলে গেছে শিখো থেকে। আর একজন জিজ্ঞেস করেছে হিরণময় ভাইয়ার কি হয়েছে। হিরণময় ভাইয়ার কিছু হয় নাই, কিন্তু হিরণময় ভাইয়ের মা আন্টির হচ্ছে শরীরটা বেশ খারাপ। সো আন্টির হচ্ছে একটা সার্জারি, এই জন্য উনি মানে একটা অপারেশন, তো হিরণময় ভাই ওটা নিয়ে অনেক ব্যস্ত। এই জন্য আমি আসলে এখন হিরণময় ভাইয়ের আজকের ক্লাসটা আমি নিচ্ছি, তারপরে উনি তোমাদের ক্লাস নেবেন আর কি। এই তো। বাংলা পরীক্ষা, আসমিনা বলেছে ওর বাংলা পরীক্ষা ভালো হয় না। এখন আসমিনা কি বলবো বাংলা পরীক্ষা কেন ভালো হয় নাই। আহ রিফাত চলে গেছে কিনা, রিফাত তো চলে গেছে, ইটস বিন আ লং টাইম। রিফাত তো অনেকদিন ধরেই ক্লাস নিচ্ছে না। আচ্ছা, আমরা এইসব এইসব টপিক নিয়ে কথা না বলি, এগুলো এখানে বলার মতো টপিক না। সো আমরা যেখানে ছিলাম সেখানে আমরা আসি। সো বাক্য নিয়ে আমরা প্রথমে একটু কথা বলবো, তার আগে আমরা একটু বোর্ডে কিভাবে প্রশ্ন আসে এটা একটু দেখি। ইদার তোমাকে বাক্যান্তর করতে দেয়, অথবা হচ্ছে বাক্য বলতে কি বুঝো অর্থগতভাবে বাক্যের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো, এইটা করতে দেয়। এখন তুমি কোনটা করবা। আমি হচ্ছে যদি তোমার জায়গাতে থাকতাম ইউজুয়ালি আমি 1 নম্বরটা মানে ক অ্যান্সার করতাম, কিন্তু এইখানে অনেকে দেখা যায় অনেক বেশি কনফিডেন্ট থাকে যে আমি যা প্রশ্নের উত্তর করব ঠিকই করব, তখন আমি বলবো যে এটাই তুমি অ্যান্সার করো। আচ্ছা, এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে বাক্য বলে। মানে আমাদের আগে জানতে হবে একক মানে কি আছে। এটার উচ্চারণ কি একক করে, একক নয়, এটার উচ্চারণ হচ্ছে একক। সো এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত হয় কিন্তু একটা বাক্য, এবং পূর্ণ অর্থবোধক। বাক্যে তো অর্থ থাকতে হয়। আমি যেমন যদি বলি যে পাখি মাটিতে ওড়ে, এখন এটা শব্দ এসেছে কতগুলো, বাট এটার কোনো অর্থ নাই। পাখি মাটিতে কেমনে উড়বে, পাখি আকাশে উড়ে। তো এই ভাষিক একক বলতে ভাষার এই একককে বাক্য বলে। কারণ ভাষাকে ভাঙলে কি পাওয়া যায়, বাক্য পাওয়া যায়। বাক্যকে ভাঙলে কি পাওয়া যায়, শব্দ পাওয়া যায়। শব্দকে ভাঙলে কি পাওয়া যায়, শব্দকে ভাঙলে পাওয়া যায় ধ্বনি। আচ্ছা, বাক্য দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হয়। যেমন সজল ও লতা বই পড়ে, এটা একটা বাক্য। এখানে 5টা শব্দ, সজল ও লতা বই পড়ে, টোটাল 5টা। সো এই বাক্যটা বক্তার মনের ভাব পুরোপুরি প্রকাশ করে। সাধারণত বাক্যের 3টা অংশ থাকে, কর্তা, কর্ম এবং ক্রিয়া। আমরা একে একে এগুলোর উত্তর দেই। বাক্যের ক্রিয়াকে যে চালায় সে হলো কর্তা। যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে কর্ম। আমি জানি তোমরা কিছুই বুঝতে পারতেছো না, আমি তোমাদেরকে এখনই বোঝাচ্ছি। আর বাক্যের মধ্যে যে অংশ দিয়ে কোনো কিছু করা, ঘটা বা হওয়া বোঝায়, মানে কাজ করা বোঝায়, তাকে বলে ক্রিয়া। আমরা একে একে দেখি। বাক্যকে যখন তুমি ক্রিয়াকে কে দিয়ে যখন তুমি প্রশ্ন করো তখন তুমি কর্তা পাও। ক্রিয়াকে
কি বা কাকে দিয়ে যখন তুমি প্রশ্ন করো তখন তুমি কর্ম পাও, আর ক্রিয়া তো ক্রিয়াই। আমরা একটা বিষয় দেখি, এই বাক্যটাতেই চলে যাই। সজল ও লতা বই পড়ে, এখানে ক্রিয়া কোনটা আমাকে একটু বলো তো, আমি চ্যাটটা ওপেন করি, কারণ আগে আমি তোমাদের বেসিকটাও দেখতে চাই। যদি তোমরা কিছুই না জানো তাহলে আসলে শেখাবো একভাবে, আর যদি তোমরা কিছুটা জানো তাহলে শেখাবো আরেকভাবে। এখানে ক্রিয়া কোনটা এই বাক্যে? সজল ও লতা বই পড়ে, তোমরা লিখো, আমি চ্যাট ওপেন করেছি। এখানে ক্রিয়া কোনটা? পড়া। বিল্লা বলেছে পড়ে, সাবরিনা, হ্যাঁ, শিউলি, নীরব, বর্ষা, সানজানা, মাহিয়া, হাসান, অনিম, আশরাফুল, সোনিয়া, মুহিদুল, রাফি, ঠিক আছে, হ্যাঁ, তিনা, জাহরা, হ্যাঁ, রনি, রাফি, ঠিক আছে, মোহাম্মদ, রাতুল, ঠিক আছে, হ্যাঁ। পরে এটা হচ্ছে এখানে ক্রিয়া, আবার চারটা পজ করে দিচ্ছি আমি। পরে এটা হচ্ছে এখানে ক্রিয়াপদ, আমাদের এটা মনে রাখতে হবে। পরেটা কি? পরেটা হচ্ছে ক্রিয়াপদ। আমি এই ক্রিয়াকে প্রশ্ন করি কে দিয়ে, কে পড়ে, উত্তর আসবে কি? সজল ও লতা পড়ে। আমি যদি বলি কাকে পড়ে, এখানে কোনো প্রশ্নের উত্তর আসবে না। কিন্তু আমি যদি বলি কি পড়ে, তখন উত্তর আসবে বই পড়ে। এই যে আমি কি দিয়ে উত্তর প্রশ্ন করলাম, উত্তর পেলাম যা বই, এটা হচ্ছে কর্ম। আর কে, এটা দিয়ে প্রশ্ন করলাম, উত্তর পেলাম সজল ও লতা, এটা হলো কর্তা। ঠিক আছে, সো সজললতা কর্তা, বই হলো কর্ম, আর পরে হলো ক্রিয়া। প্রতিটি বাক্যকে উদ্দেশ্য ও বিধেয় এই দুই অংশে ভাগ করা যায়। প্রতিটি বাক্যকে উদ্দেশ্য ও বিধেয় এই দুই অংশে ভাগ করা যায়। বাক্যের যে অংশে কারো সম্পর্কে বলা হয় সেই অংশ হলো বাক্যের উদ্দেশ্য। বাক্যের যে অংশে কারো সম্পর্কে বলা হয় সে অংশ হলো বাক্যের উদ্দেশ্য। ভালো মতো বোঝো। যেমন এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে? সজল এবং লতা সম্পর্কে বলা হচ্ছে, তাই তারা হচ্ছে উদ্দেশ্য। আর বাক্যের যে অংশে উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা হয় সে অংশ হলো বাক্যের বিধেয়। যেমন বই পড়ে, সজল ও লতাকে নিয়ে কোন তথ্যটা দেওয়া হয়েছে? যে তারা বই পড়ে, তাই এটা হচ্ছে গিয়ে বিধেয়। আবার শোনো, বাক্যে যার সম্বন্ধে বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় বিধেয়। তো এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে? সজল আর লতা সম্পর্কে। কি বলা হচ্ছে? তারা বই পড়ে, অর্থাৎ এটা হলো গিয়ে বিধেয়। এবারে আমরা আসি একটা সার্থক বাক্যের কি কি বৈশিষ্ট্য থাকে। আকাঙ্ক্ষা বানানটা লক্ষ্য করো, এই বানানটা হচ্ছে বেশিরভাগ পোলাপান ভুল করে। আর এখন আমাদের বানান শেখার জায়গা হয়ে গেছে ফেসবুক। ফেসবুক কি বানান শেখার জায়গা? ফেসবুক যদি তুমি ফলো করো বা অনেক অনলাইন নিউজ পেপার, আমি তো সবচেয়ে নিকৃষ্ট নিউজ পেপার হিসেবে দেখি হচ্ছে বানানের ক্ষেত্রে ইত্তেফাককে। এটা বাংলাদেশের এত পুরনো একটা নিউজ পেপার, কিন্তু এটা এত ভুল বানান লিখে। আকাঙ্ক্ষা, এটা হলো গিয়ে শুদ্ধ বানান, ক্ষীয় হবে, খ নয়। এটাকে অনেকে আসক্তি বলে ফেলে। আসক্তি আর আসক্তি দুটা ভিন্ন জিনিস। আসক্তি হচ্ছে অ্যাডিকশন, মানে ধরো কেমন বলবো, ধরো হচ্ছে মাদকাসক্ত। অনেক অনেক রকম আসক্তি থাকতে পারে মানুষের, কারো পর্নোগ্রাফি আসক্তি থাকতে পারে, কারো ইয়াবা আসক্তি থাকতে পারে, কারো স্মার্টফোন আসক্তি থাকতে পারে। অনেক আছে প্রেম আসক্তি, 2 দিন পর পর ওর একটা প্রেম করা লাগে, একটা ছেঁকা খায় একটা প্রেম করে, একটা ছেঁকা খায় একটা প্রেম করে। আছে নাকি এরকম কেউ তোমাদের ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধবীর মধ্যে? চ্যাটটা রিজুম করছি, দেখি তো এরকম কোনো আছে নাকি লোকজন যাদের এই প্রেম আসক্তিতে যারা আসক্ত, আছে নাকি কেউ? দেখি তো চ্যাটে লিখো তো। হুম, সে রিলস আসক্ত, সে অনেকেই বলছে আছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম বুঝলাম। হুম, আছে। হ্যাঁ হ্যাঁ, জি মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড, ও মাই গড, ভাই খুবই ভাগ্যবান তোরা। ওকে চ্যাটটা পজ করে দিচ্ছি। একটা প্রবাদ আছে বাংলায়, ন্যাড়া একবারই বেলতলায় যায়। ওই ন্যাড়ারা একবার না, এরা বারবার বেলতলায় যায়। আমি এমন মানুষ দেখেছি, সে একটা প্রেমে তার বিচ্ছেদ হবার পরে, ব্রেকআপ হবার পরে সে তখনই মানে প্রাণ হারাবো, মরে যাব, এরকম অবস্থা, তার বাঁচাতে পারবে না কেউ। কিন্তু 2 দিন পরেই সে আবার এরকম আরেকটা মেয়ের জন্য তার একই রকম ফিলিংস হবে, এবং সেখানেও সে একই রকম ওই মেয়েকে ছাড়া সে কিছুই বুঝবে না। হ্যাঁ, 2 দিন পরে সে আবার এরকম একটা মারা খাবে, এবং তার এই জার্নিটা হচ্ছে একটা নেভার এন্ডিং জার্নি। এটা তার এভাবে চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, এইটার কোনো থামাথামি নাই। এনিওয়ে, যা বলছিলাম, বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, ওটাই হচ্ছে গিয়ে আকাঙ্ক্ষা। যেমন ধরো, সে চিড়িয়াখানায় গিয়ে, আকাঙ্ক্ষা মানে কি? আমরা আকাঙ্ক্ষার যে সাধারণ শব্দ, মানে স্বাভাবিক অর্থ, ওটার সাথে মিলে যায় শেষ। একটু একটা কিছু শোনার দিচ্ছা, ধরো সে চিড়িয়াখানায় গিয়ে তারপরে কি করছে? এই বাক্যে পাঠকের আকাঙ্ক্ষাটা পূর্ণ হয়নি, যে এরপরে কি হয়েছে। সে চিড়িয়াখানায় গিয়ে অনেক প্রাণী দেখেছে, বাক্যটি এভাবে বললে আকাঙ্ক্ষাটা পূর্ণতা পায়। তারপরে ধরো কেমন, বাক্যের মধ্যকার প্রত্যেকটি পদের সঠিক বিন্যাসকে বলে
আসক্তি, মানে বাক্যের ভেতরে পদগুলো ঠিকঠাক হয়েছে কিনা। যদি আমি বলি পড়বো বাড়ি গিয়ে বই আমি, এটা আসলে হলো না। এটা কি হবে? এটা হচ্ছে আমি বাড়ি গিয়ে বই পড়বো। মানে একটা বাক্যতে শুধু আসলে কতগুলো শব্দ দিলেই ওটা একটা সার্থক বাক্য হয় না। সার্থক বাক্য হতে হলে, সার্থক মানে সাকসেসফুল, তো সার্থক বাক্য হতে হলে সেখানে কিছু ক্রাইটেরিয়া বা কিছু শর্ত পূরণ করতে হয়। সেই শর্তগুলো কি? সেই শর্তগুলোর মূলে আছে হচ্ছে এমন কিছু নিয়ম বা এমন কিছু বিষয় যা আমাদেরকে ধরো যা আমাদেরকে দেখায় যে আমরা কিভাবে এটা এটা করব। মানে ধরো আমাদেরকে এটা এটা আমাদেরকে চিনতে শেখায়, এটা আমাদেরকে মানে বাক্যটা যে আসলে হয়েছে এটা আমাদেরকে দেখেই তখন আমরা বুঝতে পারি। আমি আশা করি তুমি বুঝতে পেরেছো আমি কি বলছি। বাক্যস্থিত শব্দগুলোর মধ্যে অর্থগত এবং ভাবগত মিল বন্ধনের নাম কি? এই নাম হচ্ছে যোগ্যতা। বাক্যস্থিত শব্দগুলোর মধ্যে অর্থগত এবং ভাবগত মিল বন্ধনের নাম হলো গিয়ে কি? নাম হলো যোগ্যতা। গরু আকাশে ওড়ে, এই বাক্যটা তার যোগ্যতা হারিয়েছে। এই বাক্যটি কেন তার যোগ্যতা হারিয়েছে? কারণ গরু তো আকাশে ওড়ে না। যেমন আমি এখন যদি বলি যে ধরো আহ কেমন বললাম, ধরো আমি এমন একটা উদাহরণ দিই, ওই যে যেটা আমি বললাম যে পাখি মাটিতে ওড়ে, এটার মানে কি? এখন আমি যদি বললাম যে গরু আহ সমুদ্রে নৌকা চালায়, এটা তার যোগ্যতা হারিয়েছে। এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে কিন্তু ভাইয়া আমরা তো অনেক গল্পের মাঝে এমন পাই যে পাখি কথা বলে, ফুল কথা বলে, পশু পাখি ওড়ে। হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু সেটা আসলে একটা ভিন্ন ব্যাপার। আমি যদি স্বাভাবিক সাধারণ বাক্যের ক্ষেত্রে বলি তাহলে এগুলো হয় না। পাখি আকাশে ওড়ে, গরু তো আকাশে ওড়ে না। এবার আমরা বাক্যের শ্রেণী বিভাগ নিয়ে কথা বলবো। গঠনগত দিক দিয়ে একটা বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়, যদিও আমি ইংরেজি ব্যাকরণের সাথে মেলাতে চাই না। কিন্তু তোমরা কে কে আমাকে একটু বলো সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এটা পড়েছো? আমাকে একটু বলো। আমি চ্যাটটা একটু ওপেন করলাম। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কে কে পড়েছো? চ্যাটটা ওপেন করেছি আমি, তোমরা একটু অ্যান্সার দাও। ইংরেজি ব্যাকরণে কে কে এটা পড়েছো? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কে কে পড়েছো আমাকে একটু বলো। পড়েছো? পড়েছো? হ্যাঁ, পড়েছো। আচ্ছা, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের একটু তাকাও তো। সরল মানে সিম্পল, জটিল মানে কমপ্লেক্স, কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক। আমাদের এটা বোঝার আগে ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমি ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না বুঝে থাকি তাহলে আমি যতই আসলে কথা বলি না কেন কোনো লাভ নাই। মানে আমরা যেমন আমাদের বাংলাদেশে একটা নিকৃষ্টতম বই পড়ানো হয়, মূলত এটা ইংলিশ গ্রামারের, তা হলো চৌধুরী অ্যান্ড হোসাইনের অ্যাডভান্স লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, বক্কর চক্কর। তো আমি যখন ক্যাডেট কলেজে যাই, আমার এখনো মনে পড়ে, ক্যাডেট কলেজে যাবার পর আমাদেরকে প্রথমেই ক্লাস 7-এ আমাদেরকে বলেছিল এই বইটা যার যার কাছে আছে বইটা ডাস্টবিনে ফেলে দিবা। এটা হচ্ছে নিকৃষ্টতম ইংলিশ গ্রামার বই। সো আমরা তখন যেটা পড়তাম, রেন এন্ড মার্টিনের একটা বই ছিল হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। পরবর্তীতে অন্যান্য বইও পড়েছি ইংলিশ গ্রামারের জন্য। ইংলিশ গ্রামার শেখার জন্য যদি আমার কাছে কেউ কোনো বইয়ের কথা জিজ্ঞেস করে তাহলে আমি একটা বইয়ের কথা বলি ইংলিশ গ্রামারের ক্ষেত্রে। এর চেয়ে ভালো কোনো বই আমি দেখি নাই বাংলা ভাষায় লেখা। সেটা হচ্ছে অ্যাডভান্সড লার্নিং, একটা বই আছে। সরি, আমি জাস্ট রাইটারের নাম দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এস এম জাকির হুসাইন স্যার কিছু বই লিখেছেন। তিনি বাংলা ব্যাকরণের উপরেও বই লিখেছেন। এস এম জাকির হুসাইন স্যার, রেহেল পাবলিকেশনস থেকে বইগুলো প্রকাশিত হয়েছে। সো উনার বইগুলো দেখতে পারো, যে এত এত ভালো উনার বইগুলো। ঠিক আছে, সো এই বইগুলো দেখতে পারো। এস এম জাকির হুসাইন স্যার ইংলিশের উপর লেখা, আর কি বাংলা ব্যাকরণের উপরে ওনার বই আছে বাই দ্য ওয়ে। আচ্ছা, আমি চ্যাটটা পজ করে দিচ্ছি। ওনার বইটার নাম হচ্ছে দ্য প্যাসেজ টু দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওনার বইটার নাম হচ্ছে বেসিক গ্রামারের একটা বই বলেন রাতুল রয়, আ প্যাসেজ টু দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। রাতুল, পড়বা তুমি। এই বই যদি তুমি পড়তে পারো, তোমার এইচএসসি, তোমার অ্যাডমিশন, শুধু অ্যাডমিশন না, তোমার আইবি এর মানে ঢাকা ভার্সিটির আইবি এর বিবিএ লেভেলের ইংলিশ গ্রামারের জন্য তুমি শিখে যাবা ওটা থেকে। আ প্যাসেজ টু দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এস এম জাকির হোসেন স্যারের লেখা, এত মোটা একটা বই। তারপরে অদূর ভবিষ্যতে যদি তুমি চাকরির পর যেটা বলো তুমি ওইটাতে যে লেভেলের গ্রামার শিখাইছে, আর যদি কেউ ইংলিশ গ্রামার শেখার জন্য কোনো ইংরেজি বইয়ের নাম বলো যে ভাই আমি একটা ইংরেজি বই দিয়ে শিখতে চাই,
তাহলে আমি বেস্ট বই আমার কাছে সবসময় মনে হচ্ছে ক্লিফস্টোফেল। ক্লিফস্টোফেল একটা অনেক ভালো বই। ক্লিফস্টোফেল। হুম। আচ্ছা, সরল বাক্য। যে বাক্যে একটা কর্তা বা উদ্দেশ্য, একটা সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে। এত কিচ্ছু বোঝার দরকার নাই, শুধু এই জিনিসটা বুঝবা, এখানে একটা সমাপিকা ক্রিয়া থাকবে। এটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাপিকা ক্রিয়া কি, অসমাপিকা ক্রিয়া কি। আমরা হয়তোবা ইংরেজিতে পড়েছি ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। সো সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়ার সঙ্গে এটার মিল রয়েছে। আমি বাংলা দিয়ে তোমাকে উদাহরণ দেই। মনে করো সমাপিত, ধরো আমি তোমাকে একটা ক্রিয়ার কথা বললাম যে উঠতে, অবশ্যই এটা একটা ক্রিয়া। আবার আমি তোমাকে একটা ক্রিয়ার কথা বললাম যে ধরো যায়, অবশ্যই এটা একটা ক্রিয়া। আমি তোমাকে আরো একটা ক্রিয়ার কথা বললাম যেতে, প্রত্যেকটাই কিন্তু ক্রিয়াপদ। এবারে চলো আমরা এগুলোকে একটা বাক্যের শেষে বসাই। যেমন যেতে, আমি যেটা বললাম যে আমি 20 গ্রাম যেতে, বাক্যটা কি শেষ হয় দেখো তো? মোটেও বাক্যটা শেষ হয় না। মানে তুমি যদি বাক্যের শেষে বসাও, না আমি 20 গ্রাম যেতে, এরপরে কি? যেহেতু এই ক্রিয়াটাকে একটা বাক্যের শেষে বসানোর পরে বাক্যটা সমাপ্ত হয় না, তাই আমরা এটাকে কি বলি? এটাকে আমরা বলি অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ অসমাপিকা মানে এটা সমাপ্তি টানে না, সমাপ্তি টানবে না এটা। ঠিক আছে? অন্যদিকে আমি যদি তোমাদেরকে বলি যে সকালে সূর্য উঠতে, সেম সূর্য উঠতে, দেন হোয়াটস নেক্সট? সো এটাও হচ্ছে একটা অসমাপিকা ক্রিয়া, যায়। এটা কি? এখন আমি যদি বলি যায়, ধরো আমি বললাম যে ধরো আমি বললাম যে XYZ কারো কথা বললাম যে সে বাড়ি যায়। আমি বললাম যে সে বাড়ি যায়। এই যে যায় এখানে দিলাম, এটা কি? এটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া, কারণ সে বাড়ি যায়। এখানে কিন্তু আমার আর এরপরে হোয়াটস নেক্সট, এরপর কি এরকমটা ইচ্ছা না, সে বাড়ি যায়, বাক্যটা শেষ হচ্ছে। আমি 20 গ্রাম যেতে, এরপর কি? সূর্য উঠতে, এটা হবে না, মানে এগুলো অসমাপিকা। আমি 20 গ্রাম যেতে, এটার কি, এটাকে যদি সমাপিকা ক্রিয়া হিসেবে দেখাই উদাহরণ, তাহলে হতে পারে আমি 20 গ্রাম যাই, বা আমি 20 গ্রাম যাচ্ছি, বা আমি 20 গ্রাম যাচ্ছিলাম। আর সূর্য উঠতে, সূর্য উঠে, সূর্য উঠবে, সূর্য উঠেছিল, এগুলো সমাপিকা ক্রিয়া। আমি আশা করি বুঝতে পেরেছ। রানা বই পড়ে, পাখি আকাশে ওড়ে, এটা হচ্ছে সরল বাক্য। ঠিক আছে, এবারে আমরা জটিল বাক্যে আসি। জটিল বাক্য আর সরল বাক্যের মধ্যে মূল ডিফারেন্স কি? সরল বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকবে। দেখো রানা বই পড়ে, অফকোর্স এটা সমাপিকা ক্রিয়া, একটাই কিন্তু সমাপিকা ক্রিয়া আছে এখানে। পাখি আকাশে ওড়ে, অবশ্যই এটা সমাপিকা ক্রিয়া, কারণ এই ওড়ে কিংবা পড়ে এগুলোর পরে বাক্যটা শেষ হয়ে গেছে, বাক্যটা নিয়ে আর কোনো মাথা ব্যথা আমাদের নাই। এবারে আমরা যাচ্ছি কোথায়? এবারে আমরা যাচ্ছি জটিল বাক্যে। একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়। কেমন? চলো দেখি। এখানে আমাদেরকে দেখতে হবে একটা মূল বাক্য থাকবে, এবং সেই মূল বাক্যের আন্ডারে একটাও থাকতে পারে, একটার অধিকও থাকতে পারে আশ্রিত বাক্য, বা একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। বা সহজ ভাষায় আশ্রিত বাক্য হচ্ছে যেই বাক্যটা নিজে নিজে তার অর্থকে প্রকাশ করতে পারে না। যেমন ধরো, যদি তুমি আসো, এইটা তো আসলে নিজে নিজে কোনো অর্থ প্রকাশ করলো না, এটা একটা কন্ডিশন দিল, একটা শর্ত দিল, যদি তুমি আসো। আপনি আইলেন, এরপর কি করুন? তবে আমি যাব। তবে আমি যাব হচ্ছে এখানে কি? এখানে হচ্ছে মূল বাক্য, এটার আশ্রিত কোনটা? এখানে যদি তুমি আসো। তাকে সবাই শ্রদ্ধা করে, এটা কিন্তু মূল বাক্য, একাই অর্থ প্রকাশ করতে পারছে। কিন্তু যিনি পরের উপকার করেন, যিনি পরের উপকার করেন, এটা তো আসলে একটা পূর্ণ বাক্য নয়, এটা একটা আশ্রিত বাক্য। এটা ডিপেন্ড করছে এই পরের বাক্যটার উপরে। অর্থাৎ স্বাধীন বাক্যটাকে আশ্রয় করে যখন এই পাশে একটা আশ্রিত বাক্য থাকে বা বাক্যাংশ থাকে, তখন আমরা তাকে কি বলি? জটিল বাক্য। ঠিক আছে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেমন আমি যদি বলি যদি বৃষ্টি হয় তবে আমরা খেলতে যাব না, তবে আমরা খেলতে যাব না, এটা কিন্তু একটা স্বাধীন বাক্য।
বা মূল বাক্য এখানে, কিন্তু যদি বৃষ্টি হয় এটা কিন্তু একটা আশ্রিত বাক্য, বা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাচ্ছি। যৌগিক বাক্য, এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠন করে। যেমন রহমত রাতে রুটি খায় আর রহিমা ভাত খায়। রহমত রাতে রুটি খায় আর রহিমা ভাত খায়। ছেলেটি গরিব কিন্তু মেধাবী। দুঃখ এবং বিপদ একসাথে আসে। দুঃখ এবং বিপদ একসাথে আসে। এটা একটু দেখি তো আমরা এটাকে কিভাবে কি করা যায়। দেখো, ছেলেটি গরিব কিন্তু মেধাবী। এখানে আমরা ছোটবেলা থেকে একটা বিশ্রী জিনিস শিখে বড় হয়েছি। আমাদের আসলে না মানে মেন্টালিটি গুলো আস্তে আস্তে ফকিন্নির মতো হয়ে গেছে কেমন জানি। আমার কাছে মনে হয় হি ইজ পুওর বাট অনেস্ট। এই যে চৌধুরী অ্যান্ড হোসাইনের একটা বই একটা আছে মাশাল্লাহ, এই বইটা থেকে এইসব আমরা বস্তি জিনিসপত্র শিখছি আমরা। হি ইজ পুওর বাট অনেস্ট, মানে বিষয়টা কেমন যে হি ইজ পুওর মানে সে গরিব হইলে একটা মানুষ অসৎ হইতে হবে। বাংলাদেশে তো বেশিরভাগ ধনী মানুষ অসৎ। বাংলাদেশে গরিব মানুষরা অসৎ, অনেক অসৎ গরিব মানুষ আছে। আর বাংলাদেশের মূল বাসটা তো মারছে হচ্ছে ধনী মানুষরা এবং অশিক্ষিত মানুষরা না। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে দেশের এবং দেশের বাইরের পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া মানুষজন তারাই দেশের 12টা বাজাইছে, বিসিএস ক্যাডার ম্যাডার তারাই করছে। সো হি ইজ পুয়ার বাট অনেস্ট, কেন ভাই, কেন? এবং এটাকে আমরা দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট অলদো এটা সেটা এইসব আমরা শিখেছি, ঠিক আছে? সো এটা কি? এটা হচ্ছে একটা, আমরা পড়েছি না, এটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে কি হয়, দুই পাশেই দুইটা স্বাধীন বাক্য, যেমন হি ইজ পুয়ার বাট অনেস্ট, এটাকে হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, দুটাই হচ্ছে স্বাধীন বাক্য। যদিও হি ইজটা বাটের পরে আর রিপিট করে নাই আর কি, একবারে দিয়ে দিয়েছে অনেস্ট লিখে। ছেলেটি গরিব কিন্তু মেধাবী। ছেলেটি গরিব হতে পারে, ছেলেটি মেধাবী হতে পারে। তার মানে দুটো বাক্য এখানে সৃষ্টি হওয়া সম্ভব। কিন্তু এই জিনিসটা কি, এটা হচ্ছে একটা যোজক। দুঃখ এবং বিপদ একসাথে আসে। তাহলে আমি যদি বলি দুঃখ আসে বিপদ আসে, বা দুঃখ একসাথে আসে বিপদ একসাথে আসে, এখানে মোট কথা এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে এখানে যুক্ত হবে যৌগিক বাক্য গঠন করতে। রহমত রাতে রুটি খায় আর রহিমা রাতে ভাত খায়। দেখো, তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে আমি কিভাবে বুঝবো যে জটিল বাক্য আর যৌগিক বাক্যের মধ্যে পার্থক্যটা কোথায়? সহজ হিসাব, তুমি দেখবা সেখানে কোনো যোজক আছে কিনা। যদি কোনো যোজক থাকে আর, কিন্তু, এবং, ও, অথবা, যদিও, এরকম, যদিও না, আর, কিন্তু, এবং, এগুলো যদি থেকে থাকে তখন তুমি দেখবা ওগুলো হচ্ছে যোজক, তখন সেটা যৌগিক বাক্য। জটিল বাক্যের ক্ষেত্রে সেটা থাকবে না। যদি তুমি আসো তবে আমি যাব। যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে। মিশ্র বা জটিল বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর। এবারে আমরা বাক্য রূপান্তরটা দেখবো, তার আগে তোমাদের কাছ থেকে প্রশ্ন নিয়ে এতক্ষণ পর্যন্ত আমি যতটুকু বোঝালাম তোমরা কি ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা, এটা আগে আমি তোমাদের কাছ থেকে জানি যে তোমরা কি ঠিকঠাক বুঝতে পারলা কিনা। স্যার, নিড বাই এম রফিক প্লাস মাস্টার ইংলিশ বুক এই কম্বাইন্ড কেমন সোহান? আমি বইটা পড়ি নাই, সো আমার কোনো আইডিয়া নাই। আমরা হচ্ছে একটা এমন অবস্থা, দেখো আমরা 12 বছরের মতো ইংরেজি পড়ি, ক্লাস 1 থেকে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত, একদম যেটা আমাদেরকে ধরো পরীক্ষাতেই পড়ানো হয় আর কি। আবার আমরা বাসাতেও তো স্কুলে যাওয়ার আগে সবাই কম বেশি তোমরা এবিসিডি শিখে গেছো। আবার এরপরে তুমি ইউনিভার্সিটিতে গিয়েও ইংলিশ পড়ো। এরপরেও আমাদের দেশের বেশিরভাগ, অন্তত 90% যারা গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় থেকে পড়া, সেটা যেই বিশ্ববিদ্যালয় হোক, তাদেরকে তুমি এক পাতা শুদ্ধ করে ইংলিশ লিখতে দাও, 5 মিনিট কথা বলতে দাও, বলতে পারবে না। একটা ইংলিশ শোনাও, শুনতে শুনে বুঝতে পারবে না। কিন্তু তুমি তাকে হিন্দি বলতে দাও, বেশিরভাগ মানুষজন হিন্দি পারে। তোমাদের মধ্যে কে কে হিন্দি পারো লিখো তো। তোমাদের মধ্যে কে কে হিন্দি পারো? এখন হিন্দি এই যে অনেকেই পারো, হিন্দিটা কিভাবে পারো বলো তো? আহ আব্দুল্লাহ বিন আমিন একটা সুন্দর প্রশ্ন করেছে, বিদেশে স্কলারশিপ পাওয়ার জন্য কিছু গাইডলাইন দেন প্লিজ। আচ্ছা, আমরা কথা বলবো এটা নিয়ে। সো হিন্দি পারো কে কে দেখি তো? অনেকে হিন্দি পারো। তাহলে হিন্দি তো তোমার কোনো ক্লাসে হিন্দি ছিল না। তুমি মানে যেই স্কুলে আর যেই কলেজে যেখানেই পড়ো না কেন, তুমি হিন্দি তো তোমাকে কোনো স্কুল কলেজ শেখায়নি, তো তুমি হিন্দি কিভাবে পারলা? শুনে শুনে তুমি শিখে ফেলেছো। হিন্দিকে তুমি ভাষা হিসেবে দেখেছো, সাবজেক্ট হিসেবে দেখো নাই। আমাদের এখানে ইংরেজি শেখানোর যে নিয়মটা, এর যে থার্ড ক্লাস নিয়ম কেউ কিচ্ছু হইতে পারে না। আমাদের দেশের
অনেক বড় বড় অনলাইন অফলাইনের ইংলিশ টিচাররা খুব ফেমাস, তুমি তাকে ইংলিশে কথা বলতে দাও, সে নিজে ইংলিশে 2 লাইন কথা বলতে পারে না। সে নিজে ইংলিশ শুনে কিছুই বুঝে না কি কি বলতেছে, সে নিজে ইংলিশ পড়ে বুঝে না, অ্যাডভান্স লার্নার পড়ে বুঝতে পারে। তুমি তাকে একটা মানসম্মত কোনো একটা বই দাও, ডেইলি স্টাডি দাও, সে ডেইলি স্টার পড়েই বুঝবে না যে কি লেখছে ভিতরে। তো তাহলে এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা এটাকে ভাষা হিসেবে শিখি না, আমরা এটাকে সাবজেক্ট হিসেবে শিখি। এতে আমাদের আলটিমেটলি ইংরেজি দক্ষতাটাও হয় না। তো তোমাদেরকে আমি বলবো, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আর্মি অফিসার হও, বড় বিজনেসম্যান হও, যেটাই হও না কেন, তুমি যদি ভালো করে ইংরেজি না পারো তাহলে তুমি কিচ্ছু করে খাইতে পারবা না। কমিউনিকেশন করে যদি না করতে পারো, তুমি কিচ্ছু করে খাইতে পারবা না। তুমি আটকায় যাবা লাইফে, জায়গায় জায়গায় তুমি ধরা খাবা, জায়গায় জায়গায় তুমি ধরা খাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে তোমাকে বলতে পারি। তাই ইংরেজি পারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিজ গরজে শিখবা। কিভাবে শিখবা? এখন ইউটিউব আছে, এআই আছে, এই যুগে যদি আমার বলতে হয় কিভাবে শিখবা, তুমি জিজ্ঞেস করো চ্যাট জিপিটি বা জেমিনাইকে বা ক্লডকে, তুমি কিভাবে শিখবা, ওরাই তোমাকে আমার চেয়ে ভালো পথ বলে দিতে পারবে। ভাইয়া আলাউদ্দিন আল আজাদের বা ব্যাকরণটা কেমন? নাবিয়া, আমি বইটা দেখি নাই, সো আমি এটা বলতে পারবো না। সাইম বলেছে ক্লাসে আসক্তি পড়াইছিল, আসক্তিকে আসক্তি কেন? আসক্তি কেন পড়াবে? আসক্তি আর আসক্তি দুইটা কি সেম জিনিস নাকি? বাক্যের ওই সার্থক বাক্যের একটা গুণ হচ্ছে আসক্তি, আর আসক্তি কি? আসক্তি হচ্ছে অ্যাডিকশন। ওই যে বললাম, ধরো মাদকাসক্ত, পর্নোগ্রাফি আসক্ত, মোবাইল ফোন আসক্ত, এটা হচ্ছে আসক্তি। দুইটা তো পুরাই দুই দুই জিনিস। স্যার 3 নম্বরটা বুঝি নাই, মোহাম্মদ মেহেদী হাসান বলছে। মেহেদী হাসান, আমার মনে হলো 3 নম্বরটা বলতে হয়তোবা তুমি বুঝাইছো আসক্তির কথাই হয়তোবা বুঝাইছো। সো এখানে আমি একটু আবার আসক্তিতে ফিরে যাই, তারপর তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। 3 নম্বরটা ছিল যোগ্যতা। আচ্ছা, আসক্তি হচ্ছে কি? সবগুলো পথ ঠিকঠাক আছে কিনা, আমি বাড়ি গিয়ে বই পড়বো, এটাকে যদি আমি পড়বো বাড়ি গিয়ে বই আমি, বা আমি বই, এটা হবে না। গরু আকাশে ওড়ে, যোগ্যতাতে কি হতে হয়? অর্থগত আর ভাবগত মিল থাকতে হয়। ঠিক আছে, ওকে। এবারে আমরা বাক্য রূপান্তরে যাচ্ছি। মিশ্র বা জটিল বাক্য থেকে আমরা কিভাবে সরল বাক্য বানাই, চলো আমরা সেটা দেখে নিই। মিশ্র বা জটিল বাক্য থেকে কিভাবে সরল বাক্য বানাই, যেমন এইমাত্র যে এলো সে একজন ছাত্র, এটা কি? এটা হচ্ছে একটা, আমরা দেখতে পাচ্ছি এইমাত্র যে এলো সে একজন ছাত্র, এটা কি? এটা হচ্ছে একটা জটিল বাক্য, মানে কমপ্লেক্স সেন্টেন্স, যেখানে আমরা পড়েছিলাম একটা মূল বাক্যের অধীনে একটা আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকবে। সে একজন ছাত্র, এটা হচ্ছে এখানে মূল বাক্য। এইমাত্র যে এলো, এটা কি? এটা হচ্ছে আমার আশ্রিত বাক্য। এখন এটাকে আমি এইভাবে বলতে পারি, এইমাত্র একজন ছাত্র এলো, দ্যাটস ইট। তুমি যা বললে তা অসত্য, তুমি যা বললে তা অসত্য, তা অসত্য, এটা হচ্ছে আমার মূল বাক্য। এটার আন্ডারে হচ্ছে তুমি যা বললে। যখন বিপদ আসে তখন দুঃখ আসে। আচ্ছা, তুমি যা বললে তা অসত্য, তুমি অসত্য বলেছ। যখন বিপদ আসে তখন দুঃখ আসে, বিপদ এলেই দুঃখ আসে। এই রূপান্তরের ক্ষেত্রে আমি কোন রকম নিয়ম তোমাকে মুখস্থ করতে বলবো না। তুমি দেখবে এভাবে, এখানে রয়েছে কয়টা, ওখানে রয়েছে কয়টা, তোমার কাজ কি? ওখানে তুমি একটা সমাপিকা ক্রিয়া আনবা। এইমাত্র যে এলো সে একজন ছাত্র, এই কথাটাকে তুমি কিভাবে বলতে পারো? এইমাত্র একজন ছাত্র এলো, এইমাত্র একজন ছাত্র এলো। বা তুমি যা বললে তা অসত্য, তুমি অসত্য বলেছ। বিপদ, যখন বিপদ আসে তখন দুঃখ আসে, বিপদ এলেই দুঃখ আসে। মানে একটা করে সমাপিকা ক্রিয়া এখানে আমি অ্যাড করে দিচ্ছি। হুম। তুমি অসত্য বলেছো, চমৎকার। একজন বলেছে তোমার কথা সত্য নয়, একজন এটা বলেছে। আচ্ছা, এখানে তুমি অসত্য বলেছোটা আসলে আরো ভালো দেখায় কেন? কারণ এখানে একটা সমাপিকা ক্রিয়া চলে আসছে। তুমি অসত্য বলেছো, তুমি যা বললে তা অসত্য। তুমি যদি আবার বলো যে তুমি মিথ্যা বলেছো, তাহলেও এটা হবে। তাহলে দেখো, এটাকে অনেক ভাবে করা যায়। আমি তোমাকে নিয়মের ভান্ডারে কেন বাঁধতে যাব? ধরো তুমি একজন বাঙালি, আমি ভাত খাই যে শুদ্ধ, খাই ভাত আমি যে শুদ্ধ না, এটা তুমি জানো। এটা কেন শুদ্ধ না? এটা তুমি রুলস দিয়ে তো এভাবে ভাষাকে সবসময় ডিফাইন করতে পারবা না। একটা ভাষার গভীরে যখন তুমি থাকবা, তুমি ভেতর থেকেই বুঝতে পাবে যে একটা ভাষাটা কোনটা শুদ্ধ, কোনটা অশুদ্ধ। হুম। এগুলো কিভাবে পারবো সুমন আলী? এগুলো প্র্যাকটিস করতে হবে, প্রবলেম সলভ করতে হবে, তাহলেই পারবা। এগুলো হঠাৎ করে পাবা না। হ্যাঁ, ঠিক আছে, ওকে। চ্যাটটা পজ করে দে। একজন বলছে আমি অ্যাডভান্স বইটি ফলো করতেছি, তা দিয়ে হয়তো বা পরীক্ষা পার করতে পারবা, আবার জীবনে ইংলিশ শিখতে পারবা না। অ্যাডভান্স লার্নার্স এর মতো বই দিয়ে যদি তুমি ফলো করে থাকো আর কি। আচ্ছা, সো যৌগিক বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর। কাজ করলে থাক, কাজ করলে থাকো, নতুবা চলে যাও।
এটা কেমন? একবারে বলো, কাজ না করলে চলে যাও। তিনি বিদ্বান কিন্তু অহংকার নেই, বিদ্বান হলেও তার অহংকার নেই। দেখো এখানে কি 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 করা হচ্ছে, এখানে হচ্ছে একটা করে সমাপিকা ক্রিয়া দেওয়া হচ্ছে। সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, সত্য কথা না বলে বিপদে পড়েছি। সরল বাক্য থেকে মিশ্র বা জটিল বাক্য রূপান্তর। আমার কেনা বইটি খুব দামি, যে বইটি আমি কিনেছি সেটি খুব দামি। আমি এ সাক্ষী চাই না, এ সেই সাক্ষী যাকে আমি চাই না। ছাত্রদের অধ্যয়নই তপস্যা, যারা ছাত্র তাদের অধ্যয়নই তপস্যা। এখন আবারও বলছি যে তুমি যদি বুঝে থাকো যে সরল বাক্য কোনটা, ওটা থেকে মিশ্র বা জটিল বাক্যে কিভাবে বানাবো আমি। আমার কেনা বইটি খুব দামি, এখন আমাকে এখানে একটা মূল বাক্য দিতে হবে, একটা আশ্রিত বাক্য দিতে হবে। যে বইটি আমি কিনেছি সেটি খুব দামি। আমি এ সাক্ষী চাই না, এই সেই সাক্ষী যাকে আমি চাই না। ছাত্রদের অধ্যয়নই তপস্যা, যারা ছাত্র তাদের অধ্যয়নই তপস্যা। যৌগিক বাক্য থেকে মিশ্র বা জটিল বাক্য। তিনি দরিদ্র কিন্তু সৎ। এখন জটিল বাক্য বানানোর জন্য কি করতে হবে, এখানে কিন্তু ধরো তিনি দরিদ্র তিনি সৎ দুটাই হচ্ছে হয়, এখানে আমার একটা আশ্রিত আনতে হবে, যদিও তিনি দরিদ্র, এই একটা আশ্রিত বাক্য। তথাপি তিনি, তথাপি সৎ, তুমি এখানে বলতে পারো এরপরেও সৎ, তবুও সৎ, দুটোই সবগুলোই শুদ্ধ। দোষ করেছে অতএব শাস্তি পাবে, যেহেতু দোষ করেছে সেহেতু শাস্তি পাবে। লোকটি গরিব কিন্তু সৎ, যদিও লোকটি গরিব তথাপি তিনি সৎ, বা তিনি সৎ এতটুকু বললেও হয়। মানে এখানে আমি কি করছি আসলে দিন শেষে, আমার এই জায়গাতে দুটি বাক্যের মাঝে আমি দেখতে পাচ্ছি দুটোই হচ্ছে আমার স্বাধীন বাক্যের মতো আচরণ করছে, এবং তার চেয়েও বড় কথা এখানে যোজক দিয়ে এগুলো কানেক্টেড, প্রত্যেকটা যোজক দিয়ে কানেক্টেড, কিন্তু অতএব কিন্তু। কিন্তু এই জায়গাতে আমি যোজক দিয়ে কানেকশন করতে পারবো না। জটিল বাক্য বানানোর জন্য আমার একটা মূল বাক্য লাগবে, ওর আন্ডারে একটা আশ্রিত বা অধীন বাক্য লাগবে। সরল বাক্য থেকে যৌগিক বাক্যে কিভাবে আমরা রূপান্তর করি। তিনি আর নেই, তিনি ছিলেন কিন্তু এখন আর নেই। দয়া করে সব কথা খুলে বলুন, দয়া করুন এবং সব কথা খুলে বলুন। 10 মিনিট পর ট্রেন এলো, 10 মিনিট পার হলো এবং ট্রেন এলো। দেখছো কি করছে এখানে যৌগিক বাক্যে রূপান্তরের ক্ষেত্রে, তিনি আর নেই, আমি এটাকে দুইটা বাক্য বানাইতে হবে আমার, দুইটা স্বাধীন বাক্যের মতো। তিনি ছিলেন কিন্তু এখন আর নেই, দেখো তো দুইটা কি পাচ্ছ এখানে, সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া, দয়া সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া। কিভাবে করবা এগুলো প্র্যাকটিস করে করবা। রুলস এন্ড রেগুলেশন যদি মুখস্থ করো তাহলে মুরুক্ষ থেকে যাবা। আমাদের দেশের মানুষ যেমন গ্রামার পারে অনেক রুলস, আইএনজি ওইটার পরে হর্ন হবে, তেন হবে। 2 মিনিট দাও তো একটু ইংলিশে কথা বলতে তাকে, দেখো তো 2 মিনিট। যেমন আমি যখন টোফেল দেই এই বছরের, গত বছরের ডিসেম্বরে আমি টোফেল দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমার টোফেলের স্কোর বেশ ভালো এসেছিল, স্পেসিফিক ভাবে রিডিং এবং রাইটিং এর স্কোর। সো টোফেল আইএলটিএস এর মতোই, আইএলটিএস টা তো নেয় আসলে মূলত ব্রিটিশ কাউন্সিল, যদি আমি ভুল না করে থাকি। আইএলটিএস নিয়ে আমি আইএলটিএস তো দিয়েছিলাম 2020 সালে, তখন আমার একটু ইউরোপে যাওয়ার প্ল্যান ছিল, যদিও পরবর্তীতে যাওয়া হয়নি। তো টোফেল যখন আমি দেই, টোফেল মূলত নেয় হচ্ছে যারা, ওই অর্গানাইজেশনের নাম হচ্ছে ইটিএস, যারা টোফেল জিআরই এটা যারা নেয়। তো টোফেল তোমার মানে আমি টোফেল দেবার সময় ধরো আমার এটা মনে হয়েছে যে, যেমন আমি তখন নিউ ইয়র্ক টাইমস অনেক পড়তাম। যেমন তোমরা যদি কেউ ধরো নিজের রিডিং স্কিল বাড়াইতে চাও, তুমি বলতে পারো যে ভাই আমি কেমনে রিডিং স্কিল বাড়াবো, এটা সবচেয়ে ভালো পদ্ধতিগুলোর একটা নিউ ইয়র্ক টাইমস পড়া বা নিউ ইয়র্কার পড়া। কিন্তু এখন আমি বলবো যে তোমরা নিউ ইয়র্ক টাইমস বা নিউ ইয়র্কার পড়ে কিছুই বুঝবা না। নিউ ইয়র্ক টাইমস আর নিউ ইয়র্কার ফ্রিও না, এটা সাবস্ক্রিপশন নিতে হয়, এটা ফ্রিতে এটা তুমি এভেইল করতে পারবা না। হয়তো ইন্টারনেট থেকে পাইরেসি টাইরেসি খুঁজে বের করতে পারো, বাট আমি সেটাকে করতে বলছি না। তোমরা শুরু করবা ডেইলি স্টার দিয়ে বা ঢাকা ট্রিবিউন দিয়ে। ঢাকা ট্রিবিউনের ইংলিশটা আরো ইজি। তুমি ডেইলি স্টার পড়তে গিয়েই দেখবা যে প্রথমে একটা ছোট আর্টিকেল পড়তে তোমার 1-2 ঘন্টা লেগে যাচ্ছে। তুমি যদি সব অর্থ বুঝে বুঝে কিভাবে বাক্যটা গঠিত হচ্ছে, এইভাবে তুমি 1 মাস প্র্যাকটিস করো, 1 মাস, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার রিডিং স্কিল ভয়ানক বেড়ে যাবে, ভয়ানক বেড়ে যাবে। তুমি কি করতে পারো, তুমি ইংলিশ লিটারেচার পড়ে বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ। আমি তোমাকে বলছি না যে দাঁত ভাঙা ইংরেজি সাহিত্য পড়বা, একদম ধরো
ধরো ধরো তুমি একদম নর্মাল যদি ইংলিশ ধরো অরুন্ধতী রয়ের বই যদি তুমি বুঝতে যাও, বা যদি যদি একটা বা নর্মাল বই একদম ধরো, যদি এদেরকে আসলে ইংরেজ সাহিত্যিক বলা যায় না, ইন্ডিয়ার চেতন ভাগাত, এদের বই খুবই সিম্পল বই আর কি, সিম্পল ইংলিশে লেখা। তো তোমার কি করতে হবে তখন, একটা ভালো রিডিং স্কিল থাকতে হবে। এগুলো খুব বেসিক বই, এগুলো পড়তে অনেক ভালো রিডিং স্কিলের প্রয়োজন নেই। এখন ধরো তুমি পড়বা, ধরো আমি তোমাকে একটা ধরো 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 প্রাইড অ্যান্ড প্রেজুডিস জেইন অস্টিনের, কিংবা ধরো আমি যদি বলি যে দ্য দা ভিঞ্চি কোড, কিংবা মারিও পুজোর দ্য গডফাদার, এই বইগুলো পড়তে গেলে এটার যে ইংলিশ লেখা তুমি কিছুই বুঝবা না ফার্স্টে পড়ে। এরকম একটা বই যদি তুমি অনেক ধৈর্য ধরে পড়তে পারো, তোমার সবকিছু একদম চেঞ্জ হয়ে যাবে। আমি তোমাদেরকে একটা বই বলছি, একটা বই তোমরা এটা পড়বা, ছোট ছোট গল্প তোমাদের ভালোই লাগবে, কিন্তু খুবই কঠিন ইংলিশ বলে তোমার কাছে মনে হবে। সেটা হলো, নেটেই পাবা তুমি এটার পিডিএফ, দি আমেরিকান শর্ট স্টোরিজ। আমেরিকান শর্ট স্টোরিজ, এটা যারা জিআরই প্রিপারেশন নেয়, জিআরই ভার্বাল পার্টের জন্য এই বইটা পড়তে বলে, দি আমেরিকান শর্ট স্টোরিজ। সো এই বইটাতে তুমি দেখতে পাবা যে বইটায় তোমার আহ, যেভাবে গল্পগুলো লেখা হয়েছে, গল্পগুলোর মানে যে প্যাটার্ন, তো এটা তোমার রিডিং স্কিলকে অনেক বাড়াবে। এটা তোমার ভোকাবুলারি বলো, তোমার পড়ার প্যাটার্ন বলো, তো এটা তোমরা দেখতে পারো। আর বাংলা যদি বলো, বাংলা তোমার যা ভালো লাগে তাই পড়বা, এক্সেপ্ট ফর ফেসবুক পোস্ট, মানে পেপার টেপার থেকে বা কোনো গল্পের বই যেটা ভালো লাগে সেটাই পড়বা আর কি তুমি। ওকে, সো এখানে অনেকগুলো বাক্য রূপান্তর আছে, আমি বাক্য রূপান্তর আর দেখাবো না, বাক্য রূপান্তর আমি আর দেখাবো না। আমি হচ্ছে এবার একটু তোমাদেরকে প্রশ্ন করি একটু। ক্লাসটা আমি আজকে একটু বেশ আগেই ছেড়ে দিব, কারণ আমার আজকে খুবই ব্যাক টু ব্যাক ক্লাস আছে। আমি একটু চ্যাট ওপেন করি, দেখি তোমরা এখন একটু অ্যান্সার দিবা। হ্যাঁ, এটা তোমরা একটু অ্যান্সার দাও, যে ধরো কলম থাকলে লেখা যেত, এটা জটিল বাক্যে রূপান্তর করে, এটা জটিল বাক্যে রূপান্তর করো। হ্যাঁ, বাংলা গ্রামারের জন্য নবদূত কেমন হবে? আমি নবদূত বইটা, বাংলা গ্রামারের জন্য নবদূত কেমন হবে, বাংলা গ্রামারের জন্য আমি আলাদা করে বই সাজেস্ট করি না, যেটা ভালো হয় সেটাই পড়তে পারো। বাংলা গ্রামারের জন্য আমি আলাদা করে কোনো বই বলবো না। ভাষা শিক্ষা খুবই বোরিং স্টাইলের লেখা, বাট ভাষা শিক্ষা বইটা খুবই ভালো একটা বই। মানে ডক্টর হায়াত মোহাম্মদ স্যারের যে বইটা, ভোটকা যে ভাষা শিক্ষাটা আছে, যদি ওটা কালেক্ট করতে পারো সবচেয়ে ভালো। বলছে যদি কলম থাকতো তাহলে লেখা যেত, কত চমৎকার, তোমরাই পারো, তোমরাই পারো, আমি আর কি শিখাবো তোমার। যদি কলম থাকতো তাহলে লেখা যেত, কলম থাকে, জটিল বাক্য বানাইতে হবে। এখানে আছে আমার যেত, যেত হচ্ছে এখানে, তাহলে আমার কি করতে হবে? এটাকে আমার জটিল বাক্য বানাইতে গেলে আমার একটা আশ্রিত বাক্য, যদি কলম থাকতো তাহলে লেখা যেত। হ্যাঁ, যিনি গুণবান ব্যক্তি তিনি বিনয়ী হন, সরল বাক্য বানাও, এটাকে সরল বাক্য বানাও। যিনি গুণবান ব্যক্তি তিনি বিনয়ী হন। পানি পান করে আসি ভাই, তোমরা একটু লিখতে থাকো ভাই। হ্যাঁ, এক্স্যাক্টলি, গুণবান ব্যক্তি বিনয়ী হন। না, এখানে অনেকে বলছো গুণবান ব্যক্তি বিনয়ী হন, ই প্রত্যয় যোগ করছো না, ই কেন হবে না? ই হইতো যদি এখানে থাকতো যে আহ যিনি গুণবান ব্যক্তি তিনি, যদি এমন থাকতো তিনি বিনয়ী হন, তিনি বিনয়ী হন, তখন হচ্ছে এটা হইতো যে গুণবান ব্যক্তি বিনয়ী হন। ওকে, তিনি দরিদ্র হলেও সুখী ছিলেন, এটা একটু অ্যান্সার করো যে।
সো এটা কি হবে? এটা হচ্ছে তিনি দরিদ্র ছিলেন কিন্তু সুখী ছিলেন, যৌগিক বাক্য। মেঘ করলে বৃষ্টি হন না। যিনি দরিদ্র, তোমরা যে অনেকে এটা ভুল কেন করছো? যিনি দরিদ্র তিনি দরিদ্র ছিলেন কিন্তু সুখী ছিলেন, যৌগিক বাক্যে কি? আমরা তো এটা পড়েছি, যৌগিক বাক্য হতে হলে তো আমাদের করতে হবে, আমাদের অবশ্যই এখানে যোজক থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি জাস্ট মুখে পানি দিয়ে গেছিলাম, ঠিক আছে। এই যোজক, যোজক ছাড়া তো যৌগিক বাক্য কেমনে হবে? হ্যাঁ, এটা করো। মেঘ করলে বৃষ্টি হয়। মেঘ জমে আছে মনোকোণে। কে জানি আমার ফোন দিছে রে ভাই। আমি কিন্তু পড়াচ্ছি, দেখো তোমাদেরকে, আমি এখনো দেখো কি মোবাইল ব্যবহার করি। আমার স্মার্টফোন আছে, এমন না যে স্মার্টফোন নাই, কিন্তু এখন আমি প্রেফার করি বাটন ফোন ইউজ করাটা। এটা অনেক সময় বাঁচায় আমার। এবং আমি যদি এখনো লাইব্রেরিতে যাই, এটা আমার পুরোনো মানে পুরোনো অভ্যাস। এখনো আমি এটা, পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তিরা, আমি কোনো বিখ্যাত ব্যক্তি নই, আমি অতি সাধারণ ব্যক্তি। সো তারা দেখা যায় একটা নির্দিষ্ট সময় রাখে, নির্দিষ্ট জায়গা রাখে বই পড়ার জন্য। সো আমি আজকে যেমন একটা আর্টিকেল পড়ছিলাম সকালে দ্য নিউ ইয়র্কারের, যে দ্য ওয়ার্ক ইউ ডু হোয়াট ইউ আর। খুব বিখ্যাত একটা আর্টিকেল, এটা 2017 সালে প্রকাশিত। খুব ছোট একটা আর্টিকেল, মানে খুবই ছোট। সো মানে এই আর কি, স্মার্টফোন থাকলে অনেক ডিস্ট্রাক্টেড হয়ে যায়, নোটিফিকেশন আসে। আচ্ছা, যদি মেঘ করে, অনেকে লিখছে জটিল বাক্য, যখন মেঘ করে তখনই বৃষ্টি হয়। আবার যদি দেখো যে যদি মেঘ করে, আহ, যদি মেঘ করে তখন বৃষ্টি হয়, লিখছে না যখন মেঘ করে, যদি মেঘ করে তবে বৃষ্টি হবে, এটাও ঠিক আছে। কিন্তু এখানে বৃষ্টি হবে না, আমরা যদি হয় আছে হয়ই রাখতে হবে। সেটা যদি মেঘ করে তবে বৃষ্টি হয়, এটা আসলে বাক্যটা হয় না, সুন্দর শোনায় না। যখন মেঘ করে তখন বৃষ্টি হয়, যদি হুম যে সত্য কথা বলে তাকে সকলেই ভালোবাসে। এটা কি বলতে হবে? সত্যবাদীকে সকলেই ভালোবাসে, মানে এটা ধরো জাস্ট কমন সেন্স থেকে বলে দেওয়া যায় যে এটা কি। এটা এটা কি নিয়ম মুখস্থ করাবো এখানে? অসুস্থতার কারণে তিনি আসতে পারলেন না, এটা করো তো। তিনি আসতে পারলেন না কারণ তিনি অসুস্থ। তিনি অসুস্থ ছিলেন তাই তিনি আসতে পারলেন না। হতে পারে, দুটোই হতে পারে। কিন্তু তিনি আসতে পারলেন না কারণ তিনি অসুস্থ। এখানে যিনি অসুস্থ ছিলেন তাই আসতে পারেনি, হতে পারে, দুটোই হতে পারে। ধনীরা প্রায় কৃপণ হয়। যাদের ধন আছে তারা প্রায় কৃপণ হয়, ঠিক আছে। বা এইভাবে বলতে পারো যে মানুষ যখন ধনী হয়, বা লোকেরা যখন ধনী হয়ে যায়, এভাবে করলেও হয়, কিন্তু এইভাবে করলে আর ওটা জটিল হয়। দেখতে পাচ্ছি, এটা ভালো লাগে, যাদের ধন আছে তারা প্রায় কৃপণ হয়।
অরেঞ্জ তবে কি কোনো যোজক? অফকোর্স যোজক। যদিও তিনি দরিদ্র তবু তিনি সুখী। হ্যাঁ, বাংলা ব্যাকরণ প্র্যাকটিস করার জন্য কোন বই ভালো হবে? তোমার যেই বই মনে হয় বাজারে ভালো তুমি সেই বই পড়তে পারো। তুমি শিখর প্র্যাকটিস বুক টুক এগুলো ফলো করতে পারো। এগুলো কিন্তু অনেক এক্সারসাইজ দেওয়া আছে। প্লিজ অ্যাডমিশনের বাংলার জন্য গাইডলাইন দিন। আমি অ্যাডমিশনের বাংলার জন্য একটা কথাই বলি পোলাপানকে, যে এইচএসসির ব্যাকরণটা খুবই ভালো মতো পড়ো, খুবই ভালো মতো পড়ো এবং টেস্ট পেপার সলভ করো। এটা হচ্ছে প্রথম এবং শেষ কথা। টেস্ট পেপার সলভ করো বা তুমি প্রশ্ন সলভ করো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার জন্য, এবং খুবই ভালো মতো ব্যাকরণটা পড়ো। আর প্রথম পত্রের ক্ষেত্রে খুবই ভালো মতো সবকিছু বোঝো। কবিতাগুলো মুখস্থ করে ফেলতে পারলে সবচেয়ে ভালো। কবিতাগুলো মুখস্থ রাখবা, কারণ কবিতার লাইন থেকে সরাসরি প্রশ্ন আসে অ্যাডমিশন লিস্টে। এমন কোনো বছর নাই, এমন কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নাই যেখানে প্রশ্ন আসে না। আর কবি পরিচিতি, লেখক পরিচিতি এগুলো খুব ভালো মতো পড়তে হবে। তাহলে অ্যাডমিশনের বাংলা তোমার হয়ে গেছে, হয়ে গেছে। তিনি দরিদ্র হলেও সুখী, একজন বলেছে, বা দরিদ্র হলেও তিনি সুখী। হ্যাঁ, ঠিক আছে। পরিশ্রমী ব্যক্তি সুখী হয়, যৌগিক বাক্যে রূপান্তর করো। না, একজন, আচ্ছা, যে একজন বলেছো যে তিনি দরিদ্র এবং সুখী, না এবং কেন হবে? যোজক দিয়ে অ্যাড করলে সেটা কি সরল বাক্য হয়? যেমন তোমাকে এটা কি দিয়েছে, এটা তোমাকে দিয়েছে একটা জটিল বাক্য। এখন তোমাকে বলেছে এটা সরল বাক্যে রূপান্তর করতে। তুমি যদি এখানে মানে কিন্তু দাও, বা তুমি যদি এখানে ধরো এরকম এবং দাও, তাহলে তো যোজক, যোজক আসলে সেটা কি হয়? যোজক আসলে তো সেটা সরল বাক্য হয় না, যোজক আসলে সেটা হয়ে যায় যৌগিক বাক্য। আমাদেরকে তো যৌগিক বাক্য করতে বলে না, এটা এটা বলেছে সরল বাক্য করতে। আর প্রশ্নটা দেওয়া আছে কিসে? প্রশ্নটা দেওয়া আছে জটিল বাক্যে। হুম। কোন কবিতাগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের জন্য? অপূর্ব সব কবিতা। তুমি অ্যাডমিশনের জন্য কিভাবে বাইসা পারবা নাকি? অ্যাডমিশনের জন্য যে বাইসা পড়ার তো চিন্তা অ্যাডমিশনের জন্য কইরা লাভ নেই। আমি গতবারও যখন অ্যাডমিশনের জন্য পড়াই, গত সিজনে, এই বছর যদি আমি পড়াই নাই, তা আমি একটা কথাই আমার স্টুডেন্টদেরকে সবসময় বলতাম, এবং আমার বেশ কিছু স্টুডেন্ট চান্স পাইছে। সো কবিতা মুখস্থ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরিশ্রমী ব্যক্তি সুখী হয়। পরিশ্রমী ব্যক্তি পরিশ্রম করে এবং সুখী হয়। ব্যক্তিটি পরিশ্রমী এবং তিনি সুখী, না এটা কিন্তু হয় নাই। পরিশ্রমী ব্যক্তি সুখী হয়, এটা ব্যক্তিটি পরিশ্রমী, না, এটা ইন জেনারেল বুঝিয়েছে, কোনো একজন ব্যক্তিকে বুঝায়নি, যে ব্যক্তিটি দেওয়া যাবে না। পরিশ্রমী ব্যক্তি সুখী হয়, পরিশ্রমী ব্যক্তি পরিশ্রম করে এবং সুখী হন। বা তুমি এভাবে বলতে পারো যে যিনি পরিশ্রম করেন, বা মানুষ পরিশ্রম করে এবং সুখী হয়, এটাও এটাও হবে যদি বলো যে মানুষ পরিশ্রম করে এবং সুখী হয়। পরিশ্রমী ব্যক্তি মাত্রই সুখী, এটা হবে না। আমি কি তোমাদেরকে একটা বিষয় বুঝাইতে পারতেছি না? যখন যৌগিক বাক্য, তোমার তো যোজক থাকতে হবে। সো এই এবং কিন্তু এগুলো যদি তুমি না দাও, তাহলে তো যৌগিক বাক্য হবে না ওটা। যারা পরিশ্রম করে তারা সুখী হয়, তো তোমার এখানে যোজকটা কোথায় জারিন? তুমি যোজক ছাড়া দিলে এটা কেমনে হবে যৌগিক বাক্য? যোজক তো দিতে হবে। যিনি পরিশ্রম করে তিনি সুখী হন, কেমনে এটা? তোমরা কি বেসিকটা বুঝতে পারতেছো না? যিনি পরিশ্রম করে তিনি সুখী হন, এটা তো একটা জটিল বাক্যের উদাহরণ। আমাদের আবার বুঝতে হবে বেসিকটা। সরল বাক্য একটা সমাপিকা ক্রিয়া থাকে, জটিল বাক্য সেখানে একটা মূল বাক্য, তার আন্ডারে একটা অধীন বাক্য। আর যৌগিক বাক্য কি? যৌগিক বাক্য হচ্ছে যোজক থাকবে, সহজ কথা সেখানে। না, আমার মনে হয় তোমরা বুঝোই নাই। যদিও তিনি পরিশ্রমী তিনি সুখী হয়, ব্যক্তি পরিশ্রম করে তাই সে সুখী হয়। আহ এটা বলতে পারো যে যে ব্যক্তি পরিশ্রম করে, বা পরিশ্রমের মধ্য দিয়ে যে পরিশ্রম, এটা যে 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 মানুষ পরিশ্রম করে সে তাই সে মানুষ সুখী হয়। দরকার নাই তো আমাদের এত জটিল হয়ে দেওয়ার। পরিশ্রমী ব্যক্তি পরিশ্রম করে এবং সুখী হয়, বা মানুষ পরিশ্রম করে এবং সুখী হয়, শেষ। বেসিক বুঝতে পারছি না, বুঝতে না পারার তো আসলে কোনো কারণ নাই হিমেল। আমরা প্রথমে অনেক সুন্দর করে বর্ণনা করেছি পুরোটা। যদি তুমি না বুঝে থাকো তাহলে আমি তোমাকে বলবো তুমি ক্লাসটা পরে আবার প্রথম অংশটা রেকর্ডিং দেখে নিও, নতুবা এটা তো বুঝতে পারবা না।
এটা করো, বিপদ এবং দুঃখ। আচ্ছা, এর এত চিন্তার কিছু নাই, এগুলো সলভ করতে করতেই বুঝে যায় মানুষ। এগুলো অনেক সহজ জিনিস। বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে, এটাকে জটিল বাক্য করো। জটিল বাক্য করার জন্য কি হবে, একটা মূল বাক্য থাকবে, তার আন্ডারে একটা অধীন বাক্য থাকবে। বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে। চলো, এটা কি হবে, যখন বিপদ আসে তখন দুঃখও আসে। তার মানে অধীন বাক্য, স্বাধীন বাক্য। ঠিক আছে, আমি আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, মানবিক শাখা থেকে কোন বই পড়বো অ্যাডমিশনের জন্য? এই মুহূর্তে আমি যেটা বললাম, কবি পরিচিতি, লেখক পরিচিতি খুব ভালো মতো পড়ো, কবিতাগুলো মুখস্থ করো, এবং প্রত্যেকটা কবিতা গল্প বোঝো, তাতেই চলবে ফার্স্ট পেপারের জন্য। আপাতত বই আমি আলাদা করে কোনোটা বলছি না। সেকেন্ড পেপারের জন্য ব্যাকরণটা খুব ভালো মতো বোঝো এবং প্রচুর কোয়েশ্চেন সলভ করো, এটাই। আর কোয়েশ্চেন সলভ করাটা আসলে, বা টেস্ট পেপার সলভ করা, সেটা প্রথম পত্র কিংবা দ্বিতীয় পত্র দুটোর জন্যই সত্য। এতটুকুই যথেষ্ট। আলাদা করে এখন অ্যাডমিশনের বই নিয়ে কোনো প্রয়োজন নাই তো এখন অ্যাডমিশনের বইয়ের বাংলা পড়ার। তোমার এইচএসসি তে তো মানবিক বলো আর তুমি বিজ্ঞান শাখা বলো, তোমার তো পড়ার অভাব নাই। যোজকগুলা দিয়ে, আচ্ছা যোজকগুলা বলতেছি আমরা। ছেলেটি গরিব কিন্তু মেধাবী, সরল বাক্য। ছেলেটি গরিব হলেও মেধাবী। এখন তুমি বলতে পারো হলেও কি যোজক? না, হলেও যোজক না। এখন ছেলেটি গরিব কিন্তু মেধাবী, এটাকে জটিল বাক্যে করলে কি হবে, যে ছেলেটি, না, যদিও ছেলেটি গরিব তথাপি সে মেধাবী। যদিও ছেলেটি গরিব তথাপি সে মেধাবী, যদি এটাকে আমি জটিল বাক্য করতাম। এখানে আছে কি বাক্যে, এটা এখানে আছে এটা যৌগিক বাক্যে, কারণ কিন্তু কিন্তু হচ্ছে একটা যোজক। ছেলেটি গরিব হলেও মেধাবী, এটা কি, এটা হচ্ছে একটা সরল বাক্য। তুমি অধম বলে আমি উত্তম হব না কেন, যৌগিক বাক্যে রূপান্তর করো। এজু ট্যাব কাদের? ইয়ামিন প্লিজ অপ্রাসঙ্গিক প্রশ্ন ক্লাসে এসে করবা না। ইয়ামিনা, এটা এজু ট্যাব কাদের দেওয়া আইরন, আমি জানি না, এখানে আমরা ক্লাস করছি, এটা এজু ট্যাব নিয়ে কথা বলার জায়গা না। তথাপি না দিয়ে তবুও দিলে কি হবে? হ্যাঁ হবে, শাহাদাত হবে, হবে। তুমি অধম বলে আমি উত্তম হব না কেন, যৌগিক বাক্য। তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন। ঠিক আছে, যৌগিক বাক্যে কি করলাম, যে তাই বলে আমি উত্তম হব না কেন, এটা হচ্ছে একটা আশ্রিত বাক্য। তুমি অধম, এটা হচ্ছে একটা মূল বাক্য। সাঁতার কাটো তবে স্বাস্থ্য ভালো হবে, এটাকে জটিল বাক্যে রূপান্তর করো। কোন কোন সাবজেক্ট থেকে এক্সাম হবে মানবিক? ইকরামুল, আমি ধরে নিলাম তুমি মানবিকের। তো তুমি যদি মানবিকে কোন কোন সাবজেক্ট, বাংলা, ইংলিশ আর হচ্ছে সাধারণ জ্ঞান, এই তিনটা তোমার সাবজেক্ট। যদি সাঁতার কাটো তবে স্বাস্থ্য ভালো হবে, সো তোমরা আসলে নিজেরাই পারো, এবং তোমরা অনেকেই হয়তোবা একটু দ্বিধান্বিত হচ্ছ। আমি তোমাদেরকে বলবো, তোমরা আজকের ক্লাসের শুরুর অংশটা, রেকর্ডিংটা আবার দেখে নিবা, তাহলে তোমাদের বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর বেসিকটা যখন ক্লিয়ার হয়ে যাবে, তুমি যেভাবেই যাই অ্যান্সার করতে যাও না কেন, তুমি ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারবা। আর এই তো আজকের ক্লাস, সহজ কথায় সহজ ছন্দে বাংলা শেখো আনন্দে, এটা হিরণময় ভাইয়ের লাইন, কিন্তু আমি আজকে বললাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। আর তোমরা বেশি বেশি প্র্যাকটিস কোয়েশ্চেন যেগুলো শিখতেও আছে, ওগুলো থেকে সলভ করবা, বা অন্য বই থেকে সলভ করবা। যদি সলভ করো তাহলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে, এবং এইখানে নম্বর তুলে আনা এই বাক্য থেকে খুবই সহজ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।